নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন অরুণের গল্পকথা। অরুণের গল্পকথা চ্যানেলে আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও সেতারের সুর। আমরা আশা করছি আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে একেবারে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেল অরুণের গল্পকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে আমাদের চ্যানেলের নিত্য নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করছি আজকে আমাদের বিশেষ নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও সেতারের সুর। মাটিতে পড়ে এসে মুখ তুলে আমার দিকে তাকালো। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলেই সে তার সাদাটে চোখে আমায় দেখতে লাগলো অনেকক্ষণ। তারপরেই কোথায় যেন মিলিয়ে গেল। শুধু আমার এক মুহূর্তের জন্যই মনে হয়েছিল ওই দুটো চোখের দৃষ্টি কোনো সাধারণ বিড়ালের মতো হতে পারে না। সন্ধ্যের একটু পরপরই বলহরি চলে এলো। রাতে আমাদের এখানেই থাকার ব্যবস্থা হয়েছে। রান্নার ব্যবস্থা কিছুই করেনি হরদয়াল। বলহরির বাড়ি থেকেই খাবার এসেছে। রাতের বেলা ওপরের ঘরেই থাকার ব্যবস্থা হলো আমাদের। সেখানেই খাওয়া দাওয়া করলাম। দুটো হ্যারিকেন জ্বলছে। হ্যারিকেনের আলোয় ঘরের দেওয়ালে আমাদের ছায়া বড়ই অদ্ভুত দেখতে লাগলো। গোটা বাড়িটাই ঘুরে দেখছিলাম। অবস্থা খুব একটা ভালো নয়। খুব বেশি দিন টিকবে বলেও মনে হলো না। হরদয়াল বলল, ভেঙে পড়ুক, আমার আপত্তি নেই, কিন্তু থাকতে তো হবেই। বাড়ির চৌহদ্দির মধ্যে ওই মেয়ে যা ভয় দেখিয়েছে, এত সহজে আমাদের ছাড়বে বলে তো মনে হচ্ছে না। ঠাকুর আমাদের রক্ষে করেছেন। কাল রাতে যদি ছাদ থেকে সত্যি সত্যি হরদয়ালকে ফেলে দিত তাহলে কি হতো সাধু বাবা? কিন্তু ওই মেয়েটাকে হঠাৎ এতদিন পর তোমাদের ভয় দেখাতে চাইছেই বা কেন? এই বাড়িতে যে থাকতো, তার সঙ্গে যে কাজের লোকটা থাকতো, তাদের সঙ্গে তোমার এই ব্যাপারে কথা বলার কোনো সুযোগ পাওনি, তাই না? ওই বুড়োকে যতদিন দেখেছি ততদিনই ও অসুস্থই ছিল। সব সময় ঘরে না হলে বিছানা। ওই ওই কাজের লোকটা ছিল না, ওই সব কিছু করতো, দোকান বাজার থেকে শুরু করে সব কিছু। কিন্তু ও বেটা লোকজনের সঙ্গে খুব একটা মিশতো না। বাড়িতে কেউ এলেও তার সাথে খুব কম কথা বলতো। অনেকে তো বলতো সাধু বাবা, এই বাড়িতে নাকি গুপ্তধন আছে। ওই বেটা বোধহয় অপেক্ষা করেছিল পুরো মরার জন্য। মরলেই ওই গুপ্তধন নিয়েও পালাবে। কিন্তু সে উড়ে বালি, ওই গুপ্তধন তো নিয়েও যেতে পারেনি, কারণ হরদয়াল আর চম্পা তো এখানেই ছিল। ও বেটা গিয়েছে একেবারে খালি হাতে, এমনকি নিজের জামা কাপড় পর্যন্ত নেয়নি। বলহরির কথায় হরদয়াল আর আমি তার দিকে তাকালাম। আমাদের খাওয়া দাওয়া সবে মাত্র শেষ হয়েছে, আর ঠিক তখনই কাছে কোথায় যেন একটা বিড়ালের ডাক শুনতে পেলাম। সাধারণ বিড়ালের ডাক বলে মনে হলো না সেটা। যেন মনে হলো একসঙ্গে 10টা বিড়াল কোথাও যেন ডেকে উঠেছে। ঠিক তেমনই একটা শব্দ শোনা যাচ্ছে। আর ঠিক তখনই আমার মাথার মধ্যে কে যেন বলে উঠল, সাবধান। তখনও পর্যন্ত আমি ভেবেছিলাম বোধহয় ওই বাড়ির সমস্যাটা সমাধান করে দিতে পারবো। অতি সাধারণ কোনো প্রেতাত্মা কোনো কারণে এমন ভাবেই বাড়িতে এসে বসেছে, আর তারপর সেই কাজ সে অনায়াসে করে চলেছে। তখনও বুঝতে পারিনি এই সব কিছুর পেছনের আসল রহস্যটা কি। মানে
আমরা তো ভাবলাম গল্প প্রায় শেষ হয়ে গেছে। আপনি সেই রাতেই ওই অশরীরী আত্মাকে সেখান থেকে তাড়িয়ে দিলেন, কিন্তু তাহলে কি হয়েছিল? সে রাত্রে যা হয়েছিল তা আমি সত্যি সত্যি ভাবতে পারিনি। তখন অনেক রাত। আমি, বলহরি আর হরদয়াল দোতলার এক ঘরে চুপ করে বসে আছি। দুটো হ্যারিকেন জ্বলছে। আজ রাতে যে কারোর চোখে ঘুম আসবে না সে কথা ভালোভাবেই বুঝতে পারছি। জানালা দিয়ে বাইরে তাকালেই বাইরেটা যেন কেমন চাঁদের আলোয় চকচক করছে। হরদয়াল তার গ্রামের কথা বলছিল, সেই নিয়ে দুজনের মধ্যেই কথাবার্তা হচ্ছে। আমিও মাঝে মাঝে টুকটাকি কথা জুড়ে দিচ্ছি সেখানে, কিন্তু মনের মধ্যে বাড়ি ফেরার একটা ইচ্ছে রয়েছে। সবেমাত্র কালই তো গ্রামে এসেছি, আর ঠিক এমন সময় প্রথমবার আমি তাকে দেখতে পেলাম। জানালাটা খোলা ছিল। সে জানালার কাছে বাইরের দিকেই হঠাৎ ভেসে এলো একটা মুখ। তার মাথার চুলগুলো হাওয়ায় উড়ছে। তার জন্য এই চাঁদের আলোটা ঘরের ভেতরে ঢোকার সময় বাধা পেয়ে একটা অন্ধকার তৈরি করেছে। আমি বসেছিলাম যেই দিকে, সেখানে জানালাটার সোজাসুজি তাকে দেখা যায়। আমার সোজা উল্টো দিকে বসেছে হরদয়াল, আর এক পাশে বলহরি। চাঁদের আলো আড়াল হতেই আমি জানালার দিকে তাকিয়েই তাকে দেখতে পেলাম। তার মুখে হাসি, সঙ্গে সেই গানটা ভেসে আসতে লাগলো জানালার দিক থেকে। রাত পড়ে ঘুম নামায়, রাত পড়ে ঘুম নামায়। আশ্চর্য, জানালার বাইরে সে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মানে কি বাতাসে তার শরীরটা ভাসছে। আমার চোখের দৃষ্টি অনুসরণ করেই বোধহয় হরদয়াল ব্যাপারটা বুঝতে পেরেছিল, আর পেছনের দিকে ঘুরে তাকিয়ে দেখেই হরদয়াল প্রায় চিৎকার করে বলল, সাধু বাবা, আমার এসেছে, আমারও এসেছে। বলহরিও তাকে দেখে কেমন যেন ভয় পেয়ে গেছে। তার মুখে কিন্তু ভয় পাওয়ার মতো তেমন কিছু নেই। উজ্জ্বল দুটো চোখ আর মুখের অদ্ভুত সাদা ঝকঝকে দাঁতের পাটি ছাড়া তার মুখে ভয় পাওয়ার বদলে যেন একটা অদ্ভুত আকর্ষণ রয়েছে। ফর্সা চেহারা, টানা টানা দুটো চোখ, লালচে ঠোঁট, মাথার চুল সাপের মতো হলেও প্রশস্ত, কপালে একটা লাল টিপ, পরনে লাল রঙের কাপড়। যদি আমরা আসলেই কোনো কিছু জানতাম না, তাহলে হয়তো তাকে দেখে ভয় পাওয়ার মতো কিছু থাকতো। তাকে দেখতে পেয়ে হরদয়াল খানিকটা সরে এলো আমার দিকে। ঠিক তখনই জানালার বাইরে থেকে সে বলে উঠল, আমায় ভেতরে আসতে বলবে না? আমি কিংবা হরদয়াল কোনো কিছুই বলার আগে বলহরির গলা শুনতে পেলাম। এক অদ্ভুত মহাচ্ছন্ন গলায় বলহরি বলল, এসো, ভেতরে এসো। তার দিকে তাকিয়ে দেখি বলহরির চোখ দুটো ফুটো হয়ে গেছে। বুঝতে পারলাম আজ সে বলহরির মাধ্যমে বাড়ির ভেতরে ঢুকতে চাইছে। কিন্তু একবার যখন তাকে বাড়ির ভেতরে ঢোকার কথা বলা হয়েছে, তখন যে তাকে আর কোনোভাবেই আটকানো যাবে না, সেই কথা আমি ভালোভাবেই বুঝতে পারছিলাম। আর এটাও বুঝতে পারছিলাম আমাদের চারপাশে কি একটা যেন সূক্ষ্ম পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে। ঘরের ভেতর সেই সেতারের সুর শুনতে পাচ্ছিলাম, তার সঙ্গে শুনতে পাচ্ছিলাম অদ্ভুত গলায় গুনগুন করে একটা মেয়েলি কণ্ঠ।
তারপরে যেন আমাদের চোখের সামনে সব কিছু বদলে গেল মুহূর্তের মধ্যেই। ঠিক যেমনটা আমাদের বলেছিল হরদয়াল, ঠিক তেমনটাই চোখের সামনে দেখতে পেলাম। মেয়েটি লাল কাপড়ে ঘোমটায় অর্ধেকটা মুখ ঢেকে আমাদের সামনে বসে আছে। তার হাতে সেতার, দুই হাতে সোনার অলংকার, এমনকি গলার কাছেও সোনার অলংকার ঝুলছে। সেতারের ঝড় টানতেই এক অদ্ভুত সুর ছড়িয়ে পড়ল চারপাশে। ঘরের ভেতরে কখন যেন আলো জ্বলে উঠেছে, আর সেই আলোর মাঝেই একটা অদ্ভুত সুর চারপাশে ছড়িয়ে পড়ল। একটা কথা এখানে বলা দরকার। সেদিন যে ঘরে হরদয়াল ছিল, ঠিক সেই ঘরেই আমরা আজ এখানে রয়েছি। মেয়েটি আগের মতো গান করতে লাগলো। এই গান এতই মধুর যে কি বলবো তোমাদের। এক সময় বুঝতে পারছিলাম মেয়েটা সেতার বাজাতে বাজাতে গান করতে করতে হাঁটতে শুরু করেছে। তাকিয়ে দেখি হরদয়াল আর বলহরিও তার পিছু পিছু হেঁটে যাচ্ছে। আমি একবার তাকে ডাকলাম, বলহরি, হরদয়াল, যেও না, তোমরা বিপদে পড়বে। কিন্তু ওরা আমার কথা শুনলো না। ওরা হাঁটতে হাঁটতে দোতলার লম্বা বারান্দা ধরে এগিয়ে গেল। সিঁড়ির দিকে ওরা হেঁটে যাচ্ছে। এই ঘরটা থেকে ওপরে যাওয়ার সিঁড়িটা অনেকটা দূর, অর্থাৎ পেছন থেকে কিছু শব্দ শুনতে পেলাম। পেছনের দিকে তাকিয়ে দেখি মাটিতে দুটো হলদে চোখ যেন জল জল করছে। আর তারপরেই সেটা লাফিয়ে উঠলো দোতলার বারান্দায়। একটা থামের কাছে গিয়ে দেখি সেই কালো বিড়ালটা। আমি অবাক হয়ে গেলাম। আমি ভেবেছিলাম এই কালো বিড়ালটা হলো ওই নারী মূর্তি, তারই কোনো একটা অংশ। কিন্তু কালো বিড়ালটা আমার দিকে তাকিয়ে রইল একভাবে। আর তারপরেই মনে হলো আমার মাথার ভেতরে কেমন যেন কথা বলছে কেউ। সে যে সাবধান কথাটা বলছে সেটা বেশ শুনতে পেয়েছিলাম। ঠিক তেমনই যেন মনে হলো আবার কেউ একটা বলে উঠল, একবার ছাদে চলে গেলে কিন্তু ওদের দুজনকে মেরে ফেলবে। আসলে মহাচ্ছন্ন ভাবটা আমার মধ্যে কাজ না করলেও আমি কেমন যেন হতভম্ব হয়ে গেলাম। এই বাড়ি, এই চারপাশের জমি চৌহদ্দি সবকিছু অশুভ হয়ে পড়েছে। তাই আমার দেহ বন্ধন করা থাকলেও তার প্রভাব একটু একটু করে আমার উপরেই পড়ছিল। বুঝতে পারছিলাম অনেক সময় ধরে অতৃপ্ত আত্মা থাকার কারণে তার ক্ষমতাও নেহাত কম নয়। এরপরে সেই বিড়ালটা ঝাঁপিয়ে পড়লো আমার গায়ের ওপর, আর সঙ্গে সঙ্গে যেন এক ধাক্কায় আমার ঘোরটা কেটে গেল। আমি ছুটে গেলাম বাড়ির দিকে। তখন সিঁড়ি দিয়ে বলহরি আর হরদয়াল ওপরে উঠতে শুরু করেছে। আমি দু হাতে ওদের দুজনকে টেনে ধরে একটা
সঙ্গে সঙ্গে সেই মেয়েটা অদ্ভুত গলায় চিৎকার করে উঠল, বলল, আবার ফিরে এসেছিস তুই, আবার ফিরে এসেছিস। তার দিকে তাকিয়ে দেখি নেই কোথায়, তার বদলে একটা নর কঙ্কাল সেখানে। সিঁড়ি দিয়ে বেশ খানিকটা উঠে দাঁড়িয়ে পড়েছে সে। তার হাতে সেতার, তার পরনে সেই লাল রঙের কাপড়, পায়ে নুপুর, সারা গায়ে ভর্তি অলংকার। সব কিছুই ঠিক আছে আগের মতো, শুধু তার গোটা শরীরটা বদলে গিয়েছে নরকঙ্কালের মতো। লাল দুটো উজ্জ্বল চোখ বেরিয়েছে বাইরে, কিন্তু সে কার সঙ্গে কথা বলছে সেটা দেখতে পেলাম না। শুধু একটা মেও মেও শব্দ করে আমাদের মাথার কাছ থেকে একটা বেড়াল যেন পিছনের দিকে শূন্যে ঝাঁপিয়ে পড়ল। তারপরেই মেয়েটার মুখ থেকে বেরিয়ে এলো আবার একটা চিৎকার। অন্ধকারে সে সিঁড়ি দিয়ে দ্রুত উঠে গেল ওপরের দিকে। নুপুরের পায়ের শব্দ সেটাই শুনতে পেলাম। আবার ছাদের উপর থেকে ভেসে আসতে লাগলো সেই গানটা। বলহরি আর হরদয়াল তো ছিটকে গিয়েছিল, তারপর কি হলো? বলহরি আর হরদয়াল মেঝেতে বসে পড়েছিল। একটু পরেই তাদের সঙ্গীত ফিরে এলো। গান শুনে ওরা ভয় পেলেও আমি জোর করে ওদের নিয়ে যাই ছাদে। ছাদের দরজাটা খুলে ছাদের দিকে তাকাতেই অনেকক্ষণ পর চাঁদের আলোয় দেখতে পেয়েছিলাম তাকে। একটা মেয়ে, ভয়ঙ্করের কিছু নেই, তার হাতে সেতার, শুধু তার পা ছাদে পড়ছে না। সে শূন্যে ভাসতে ভাসতেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে, আর সেতারের শব্দের সঙ্গে সঙ্গে সেই গানটা ঘুরে বেড়াচ্ছে গোটা বাড়িময়। আমি শুধু তাকে আস্তে আস্তে বললাম, হরদয়াল, এই বাড়িতে তোমার থাকা হবে বলে মনে হচ্ছে না, এই বাড়ি তোমাকে ছাড়তেই হবে। সে রাতে হরদয়াল আর কোনো কথাই বলল না। আমরা নেমে এসে একটা ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে গোটা রাতটা সেখানেই রইলাম। আর সেখানেই বলহরি আমাদের বলল এই বাড়ির আর একটা ইতিহাস। আপনাদের হয়তো মনে আছে সাধু বাবা, এই বাড়ির যে শেষ বংশধর অর্থাৎ ব্রজমোহন রায়, ওর সাথে একটা চাকর ছিল। আমি বলেছিলাম আপনাদের, ওই কাজের লোকটাই ওর সমস্ত কাজকর্ম করত। ওর সাথে আমারও কিন্তু সামান্য ভাব ছিল। তাই ওই ব্রজমোহন মরার পর যখন হরদয়াল এখানে আসে, তখনও আমার সাথে ওর একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। আমি তো চম্পাকে এই বাড়ির কথা বলেছিলাম। আসলে চম্পাকে আমি এখানে আগে কয়েকবার দেখেছিলাম, তারপর ওর গ্রামে গিয়ে ওর খবর পেয়ে ওখানে যাই। আমি চেয়েছিলাম ওরা এখানে এসে থাকুক, কিন্তু এমন একটা ব্যাপার যে ঘটবে তা তো আমি জানতাম না। ওই 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 চাকরটাই আমাকে একদিন বলেছিল যে ব্রজমোহন নাকি ওকে একটা গল্প বলেছে এই বাড়ির ব্যাপারে। আজ থেকে অনেক বছর আগে ব্রজমোহন নাকি একটা মেয়েকে এই বাড়িতে নিয়ে এসেছিল। তখন এই বাড়ির অবস্থা অবশ্য এমন ছিল না, জমিদারি ব্যবস্থাও টিকে ছিল, আর তার সাথে ছিল লোকবল, অর্থবল, সবকিছু। ওই মেয়েটি নাকি খুব ভালো সেতার বাজাতে পারত, আর তার সাথে খুব ভালো গানও করত। আজ ওই মেয়েটিকে দেখে আমার সব কথা মনে পড়ল। ব্রজমোহন নাকি মেয়েটিকে ভালোবাসত, কিন্তু ওকে বিয়ে করতে চায়নি। তাই মেয়েটিও বেশি দিন এখানে থাকতে চাইছিল না। তবে ওর ওই অসামান্য রূপ, তার সাথে এত সুন্দর সেতারের হাত আর গানের সুমিষ্ট গলা, এই সব কিছুতেই ব্রজমোহন মেতেছিল। তাই মেয়েটা যখন এখান থেকে চলে যাওয়ার কথা বলে, তখন ব্রজমোহন নাকি একদিন রাতে মেয়েটাকে ওর নিজের ঘরে ডাকে। তারপরে যে কি হয়েছিল
সে কথা কেউ জানে না। এরপর থেকে নাকি মেয়েটা পুরো নিখোঁজ হয়ে যায়। তার অনেক পরে ওই ব্রজমোহন বাড়িতে একটা তান্ত্রিককে ডেকে আনে। তারপর ওর ঘরে কিছু একটা আচার বা কিছু একটা করে। আর সবচেয়ে আশ্চর্যের কথা কি জানেন, আমরা আমরা এখন যে ঘরে আছি সেটাই ওই ব্রজমোহনের ঘর। ওই মেয়েটিকে ঘরে ঢোকবার সময় বারবার অনুমতি নিতে হতো। তার মানে এই ঘরে তান্ত্রিক কোনো ক্রিয়া করা হয়ে গিয়েছিল। কিন্তু আসল সমস্যাটা হলো, ওই মেয়েটার শরীর খুঁজে পেতে গেলে গোটা বাড়িটাকে ভাঙতে হবে, আর তাও নেহাত ব্যয়সাধ্য। তার মানে আপনি বলছেন এখান থেকে চলে গিয়ে অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে? এবারই চৌহদ্দির মধ্যে আর থাকা যাবে না? না হরদয়াল, না। তার ক্ষমতা অনেক বেশি। যে কারণেই হোক, তার ক্ষমতা আমি অনুভব করতে পেরেছি। এ বাড়ির মধ্যে তার ক্ষমতাকে হারানো অসম্ভব। বিশেষ করে বাড়ির চৌহদ্দির মাঝে ঘরগুলোর ভেতরে কোনো ক্রিয়া করা হয়েছিল বলে তার ভেতরে তার ক্ষমতা খুব বেশি নয়। তাই তো সে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বারবার, বিশেষ করে ছাদে। ওই ছাদে মেয়েটি অপঘাতে মরেছে। হয়তো বজ্রমোহন তাকে খুন করেছে। এই বাড়ির কোথাও মৃতদেহটাকে লুকানো রয়েছে। এই বাড়িতে না থাকাই ভালো। হরদয়াল, শুধু শুধু তো নিজের জীবন দেওয়ার কোনো দরকার নেই, তাই না? হরদয়াল আর কিছু বলল না। সে রাতটা সেখানেই কাটিয়ে পরদিন সকালে আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। হরদয়াল পাশের গ্রামে তার শ্বশুর বাড়িতে চলে গেল। বলহরিও বাড়ি ফিরল। আমিও সেদিন সকালে সেখান থেকে ফিরে এলাম নিজের বাড়িতে। তার মানে কারোরই কোনো ক্ষতি হলো না, সবাই বেঁচে গেল, তাই তো? তারানাথ আবার চুপ করলো। আমরা অপেক্ষা করতে লাগলাম এরপর কি হয়েছিল তা জানার জন্য। তখন বাইরে বৃষ্টিটা বাড়তে শুরু করেছে। কিশোরী একবার কি একটা বলতে গিয়েও চুপ করে গেল। তারানাথের দ্বিতীয় সিগারেটটা শেষ হয়ে এসেছিল। সেটা এবার আঙুলের টোকা দিয়ে বাইরে ফেলে দিয়ে বলল, সেটা হলেই বোধহয় ভালো হতো, কিন্তু তেমনটা হলো না। হরদয়াল পরের দিনই আমার কাছে এসে উপস্থিত হলো। কথায় কথায় বলল, সাধু বাবা, শুনেছেন বলহরি মারা গেছে। ওই বাড়ির ছাদ থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে মরেছে। কেন যে সে ওই বাড়িতে গিয়েছিল রাতের বেলা, সে কথা আমি বুঝতে পারছি না। হরদয়ালের কথা শুনে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। বলহরি এত কিছু জানার পরেও সে রাতে ওই বাড়িতে কেন গিয়েছিল তা কিন্তু ধরতে পারিনি। তবে এরপর হরদয়াল তার শ্বশুর বাড়ি গ্রামেই একটা ছোটখাটো জায়গায় ব্যবস্থা করতে পেরেছিল। সেখানেই তার মাথা গোঁজার ঠাঁই করেছিল। এমনকি একদিন হরদয়াল, চম্পা, মাধব আর রাধা সবাই আমার বাড়িতে এসে পৌঁছেছিল। তারপরে আর হরদয়ালের সঙ্গে আমার কখনো দেখা হয়নি। গ্রাম ছাড়ার আগে সেই গ্রামে গিয়েই একবার সেই জমিদার বাড়িটা আমি দেখে এসেছিলাম। মনে হয়েছিল যে ঘরে বজ্রমোহন জমিদার থাকতো সেই ঘরেই মৃতদেহ থাকার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু তার জন্য দেয়াল ভাঙতে হবে। তার চেয়ে জায়গাটা থেকে একটু দূরে রাখাই ভালো। এইবার তারানাথ চুপ করতে আমরা উঠে পড়লাম। বাইরে বৃষ্টিটাও কমতে শুরু করেছে। উঠতে উঠতে কিশোরী বলল, কিন্তু সেই অতৃপ্ত আত্মাটাকে তার মানে আপনি সেখান থেকে সরাতে পারলেন না? সেটা সেখানেই থেকে গেল? সবকিছু সমাধান সম্ভব নয়, বুঝলে কিশোরী। মাঝে মাঝে এমন কিছু থাকে যা তেমন ভাবে থাকতে দেওয়াই ভালো। ওই বাড়িটা এমন সময় ভাঙা পড়বে, কিংবা ওই চৌহদ্দির মধ্যে কোনো না কোনো সময় সেই মেয়েটির মৃতদেহ বেরিয়ে আসবেই। তার আগে তার মুক্তি হবে না। আমি ওই বাড়িতে অতটা জায়গা জুড়ে বাড়ি ভেঙে সেই মৃতদেহ বার করতে কেন যাব বলো দেখি? আর তাছাড়া ওই বাড়িটা এড়িয়ে চললেই তো আর কোনো সমস্যা হয় না।
এই গ্রামের লোকেদের সঙ্গে আমি কথা বলেছিলাম, ওইখানে যে এমন কিছু আছে সে কথা আজ পর্যন্ত কেউ জানতো না। বড় হরির মৃত্যুর পর তারা সবাই ভেবেছিল ওই ব্রজমোহন জমিদার মারা যায়, সেই ব্রজমোহনের প্রেতাত্মাই হয়তো এই কাজটা করেছে। তবে একটা কথা শুনে বুঝে উঠতে পারিনি, বুঝলে, যে কালো বিড়ালটা এবং সেই অদৃশ্য যে আমাদের সাহায্য করেছিল আসলে সে কে, জমিদার নাকি অন্য কেউ? প্রশ্নের উত্তর আমাদের কাছে ছিল না, তাই আমরা সেখান থেকে উঠে পড়লাম। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এক্ষুনি বেরিয়ে পড়া দরকার, না হলে আবার বৃষ্টি নামবে। কিন্তু আজ কিশোরী কোনো কথা বলল না, তাকে অন্যমনস্ক বলে মনে হলো। শুধু আমি ভাবছিলাম, সেই মেয়েটি সেতারের মায়ায় এত বেশি মায়া ছিল যে তারানাথ পর্যন্ত আর একটু হলেই দোতলায় চলে যাচ্ছিল। ঠিক তখনই বৃষ্টি আবার নামলো আর আমরা দৌড়াতে শুরু করলাম।